ভোরের আলো ফুটতে না ফুটতে ধানমন্ডির সেই জীর্ণ গলি থেকে বের হয়ে এলো শেহজাদের রাজকীয় মার্সিডিজ। চাকার নিচে পিষ্ট হচ্ছে রাতে জমে থাকা বৃষ্টির জল আর ঝরা পাতা। শেহজাদ স্টিয়ারিং হুইলে তার লম্বা আঙুলগুলো শক্ত করে চেপে ধরেছে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে বারবার। শেহজাদ গত 1 ঘন্টা ধরে একটা শব্দ উচ্চারণ করেনি। তার এই নীরবতা এক ধরনের মনস্তান্ত্রিক যুদ্ধ। শেহজাদ চায় সামেরা কথা বলুক, তার অনুমতি ব্যতীত বাবার বাড়ি থাকার বিষয়টি নিয়ে ক্ষমা চাক, কিংবা একটু কুঁকড়ে থাকুক, কিন্তু সামেরা তার স্বভাবসুলভ জানালার বাইরে তাকিয়ে আছে, অল্প অল্প করে বৃষ্টি ভেজা শহরটা জেগে ওঠা দেখছে। গাড়ি যখন দ্য স্কাইল্যান্ড ভিলার বিশাল গেটের সামনে এসে থামলো, শেহজাদ সজোরে ব্রেক কষলো। টায়ারের শব্দ রাস্তার নিস্তব্ধতা ভেঙে দিল। সামেরা যখন নামতে যাবে, ঠিক তখন শেহজাদ তার হাতটা খপ করে ধরলো। তার স্পর্শে বিচরণ করছে বরফ শীতল কাঠিন্য। শেহজাদ সামেরার চোখের দিকে না তাকিয়ে দাঁতে দাঁত চিপে বলল, পরবর্তীতে কখনো যেন আমার পারমিশন ছাড়া এই ভিলার চৌকাঠ পার হওয়ার দুঃসাহস না দেখাও। এই ভিলার একটা স্ট্যাটাস আছে, সেটা বজায় রাখতে শেখো। সামেরা তার হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল। সে শেহজাদের চোখে চোখ রেখে খুব ধীরে, অবজ্ঞার সাথে চোখের মনি উল্টে দিল। মুখে কিছু বলল না। সামেরার এই এক চিলতে অঙ্গভঙ্গি যেন সরাসরি প্রত্যাখ্যানের চেয়ে বেশি ধারালো বলে মনে হলো শেহজাদের কাছে। সামেরা গাড়ি থেকে নেমে গটগট করে ভিলার মূল গেটের ভেতর ঢুকে গেল। শেহজাদ স্টিয়ারিং এর সজোরে ঘুষি মারল, একবার নয় বেশ কয়েকবার। তার নার্সিসিস্টিক মনটা হাহাকার করে উঠল। এই মেয়েটা তাকে গ্রাহ্যই করলো না, কখনোই করে না। শেহজাদ আর বাড়িতে ঢুকলো না। গিয়ার বদলে গাড়ির হোটেল রহমান টাওয়ার এর দিকে শেহজাদ অফিসের কেবিনে ঢুকলো। বাথরুমে গিয়ে চোখে মুখে নিতে শীতোষ্ণ পানি ঝাপটা দিল। আয়নায় নিজের লাল হয়ে থাকা চোখ দুটো দেখলো। সামেরার শরীরে বুনো রজনীগন্ধার ঘ্রাণ এখনো তার নাকে লেগে আছে। সে বিরক্তি ভরা মুখে জ্যাকেটটা খুলে ফেললো। ইন্টারকমে তার ব্যক্তিগত সহকারী রফিককে ডাকলো। রফিক, আইফোনের লেটেস্ট মডেলটা কিনে নিয়ে এসো, কুইক। রফিক চলে যাওয়ার মিনিট 10-এর মাথায় কেবিনের দরজাটা কোনো প্রকার অনুমতি ছাড়াই দরাম করে খুলে ফেলল রাইসা। তার চোখে মুখে ঝড়ের পূর্বাভাস। সে ভ্রু কুঁচকে শেহজাদের সামনে এসে দাঁড়ালো, বলল, হোয়াট দ্য হেল আর ইউ? শেহজাদ। রাইসা চিৎকার করে উঠল, রাত থেকে তোমার ফোন বন্ধ। আমি কতবার ফোন করেছি, মেসেজ করেছি। তুমি কি জানো আমি কতটা প্যানিকড ছিলাম? শেহজাদ চেয়ারে সামান্য হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে এক ধরনের উদাসীনতা। সে শান্ত গলায় বলল, ফোনটা হাত ফসকে পরে ভেঙে গেছে। রফিককে বলেছি নতুন ফোন আনতে। তাছাড়া কাল রাতে একটা ব্যবসায়িক কাজে আটকা পড়েছিলাম। তুমি কি এখন একটু কাজ করতে দেবে আমাকে? রাইসা ধীর পায়ে এগিয়ে এলো। শেহজাদের টেবিলের উপর 2 হাত রেখে ঝুঁকে দাঁড়ালো সে। রাইসা তীক্ষ্ণ নজরে শেহজাদকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার আচরণে এই নির্লিপ্ততা রাইসার মনে সন্দেহের বিশ্বভাব্য ছড়িয়ে দিল। ব্যবসার কাজে আটকা পড়েছিলে? আমি জানি তুমি কাল রাতে বাড়ি ফেরোনি। রাইসার কণ্ঠস্বর কাঁপছে রাগে। শেহজাদ বিরক্ত হয়ে ল্যাপটপটা সামনে টেনে নিল। ডোন্ট ইনভেস্টিগেট মি, রাইসা। আই হেট দিস। রাইসা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে উচ্চস্বরে বিদ্রুপান্তক হাসি হাসল। আর ইউ ইগনোরিং মি? শেহজাদ, ওই বস্তির মেয়েটার প্রেমে পড়েছ তুমি? ইউ আর ফলিং ইন লাভ উইথ দ্যাট বিচ, আরেন্ট ইউ? শেহজাদ ল্যাপটপ থেকে মুখ তুলল। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে থমথমে গলায় বলল, রাইসা, তোমার ভাষা ঠিক করো। হোয়াট রাবিশ আর ইউ টকিং? রাবিশ? আমি সত্যিটা বলছি। তুমি ওই বস্তির মেয়েটার জন্য আমাকে অবহেলা করছো। এক্সপেক্ট ইট শেহজাদ। শি ইজ জাস্ট এ বিচ। স্টপ ইট রাইসা। শেহজাদ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর কেবিনের কাছের দেয়ালে প্রতিদ্বন্দ্বিত হলো। ডোন্ট কল হার দ্যাট। শি ইজ মাই ওয়াইফ। শি ইজ দ্য পার্ট অফ রহমান ফ্যামিলি। ওকে অসম্মান করে আর একটা শব্দ উচ্চারণ করলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। রাইসা একথা শুনে উন্মাদ হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ফাইলগুলো মেঝেতে এলোমেলো ভাবে ফেলে দিল। সম্মান? ওই মেয়ের জন্য সম্মান? আমি 100 বার বলবো, শি ইজ এ বিচ। বিচ, বি। রাইসার মুখে শব্দ মিলিয়ে যাওয়ার আগে শেহজাদের হাতটা বিদ্যুৎ গতিতে ঘুরে এলো। তীব্র চড়ের শব্দে পুরো কেবিনটা মুহূর্তে শান্ত হয়ে গেল। রাইসা গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে শেহজাদের দিকে তাকালো। তাদের 3 বছরের প্রেমের সম্পর্ক যেন যেন এই এক চড়ে নড়বড়ে হয়ে গেল। আই নিউ ইট, রাইসা ফিসফিস করে বলল। তার চোখে জল উপচে পড়তে লাগলো। আই ফাকিং নিউ ইট। তুমি ওর প্রেমে পড়েছ? সেফ ওর জন্য তুমি আমার গায়ে হাত তুললে? শেহজাদ নিজের হাতের দিকে সন্তর্পণে তাকালো। তার হাতটাও কাঁপছে। সে সবসময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, কিন্তু আজ তার স্ত্রীর প্রতি হওয়া অবমাননা সে সইতে পারল না। রাইসা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তার ব্যাগটা হ্যাঁচকা টানে নিয়ে দরজার দিকে ছুটলো। যাওয়ার আগে কান্না ভেজা গলায় বলে গেল, ইউ উইল রিগ্রেট দিস। শেহজাদ। দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। শেহজাদ তার লেদার চেয়ারে বসে পড়ল। পুরো কেবিনে এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান। সে জানালার বাইরে তাকিয়ে দেখলো কুয়াশা কেটে গিয়ে মিষ্টি রোদ্দুরে ছেয়ে গেছে চারিপাশ।
শেহজাদ অফিস থেকে ফিরল সন্ধ্যার পর। তার চোখে মুখে মেজাজের সেই চিরচেনা রুক্ষতা। রাইসার গালে চর বসানোর বিস্বাদ স্মৃতিটা এখনো মাথায় ঘোরাঘুরি করছে। সে জ্যাকেটটা লিভিং রুমের সোফায় ছুঁড়ে ফেলল। এরপর দোতলায় উঠে গেল। শয়নকক্ষের দরজা খুলতে তার নাসারন্ধ্রে আসছে পড়ল সেই চেনা বুনো রজনীগন্ধার ঘ্রাণ। ঘরের আলো নেভানো। বিশাল স্মার্ট টিভির স্ক্রিন থেকে উপচে পড়া আলোয় সামেরার মুখটা আবছা দেখা যাচ্ছে। সামেরা বিছানায় গুটিসুটি মেরে বসে আছে, তার দৃষ্টি নিবদ্ধ পর্দার দিকে। শেহজাদ ভিতরে ঢুকতেই পুনরায় কানে এলো সে চিরচেনা সুর, টাইটানিক। শেহজাদ দেখল পর্দায় ভেসে উঠেছে জ্যাক রোজের তীব্র ভালোবাসার সে দৃশ্য। গাড়ির ভেতরে কাটানো জ্যাক আর রোজের একান্ত মুহূর্ত। শেহজাদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সামারা এতটাই মগ্ন ছিল যে শেহজাদের উপস্থিতি টেরই পায়নি। সে সামান্য গলা কাখারি দিল। সামেরা চমকে উঠে তাকালো দরজার পানে। শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ল। তড়িঘড়ি করে রিমোট খুঁজতে লাগলো চারিপাশে। বিছানার চাদর, বালিশের নিচে হন্য হয়ে রিমোট হাতড়াচ্ছে সে, কিন্তু সেই কাঙ্ক্ষিত রিমোটটি কোথাও নেই। কই রেখেছে সে? শেহজাদ দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সামেরাকে এই অবস্থায় দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে নড়ল না, উপভোগ করতে লাগলো সামেরার এই অপ্রস্তুত অবস্থা। সামেরা যখন বুঝলো রিমোট পাওয়ার কোনো আশা নেই, তখন সে এক ক্লাফে বিছানা থেকে নেমে সরাসরি টিভির প্লাগটাই সজোরে টেনে খুলে ফেলল। মুহূর্তেই ঘরটা গুটগুটে অন্ধকার ডুবে গেল। কেবল জানালার উপর থেকে আসা ল্যাম্পপোস্টের ম্লান আলোয় দুজনের ছায়া দেখা যাচ্ছে। শেহজাদ ধীর পায়ে এগিয়ে এলো। সামেরার ভরকে গেল। এক পা দু পা করে পেছতে লাগলো। শেহজাদ সামেরার খুব কাছে গিয়ে থামলো। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এই একটা মুভি দেখো? যতবার দেখি তুমি এই টাইটানিক নিয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সামেরা বুক তখন ধকধক করছে, তবুও নিজেকে সামলে নিয়ে সে বলল, এই মুভি সবকিছু আমার ভালো লাগে। এই একটা মুভিতে সব ধরনের ইমোশন আছে, না পার বেদনা আছে, আভিজাত্যের বিরুদ্ধে বিদ্রোহ আছে, আর আছে নিঃস্বার্থ ভালোবাসা। ছোটবেলা থেকেই আমি ভাবতাম আমার জীবনে যদি জ্যাকের মতো কি আসতো, যে ভালোবাসে নিজের জীবনটা দিয়ে দিতে দ্বিধা বোধ করবে না। শেহজাদ হো হো করে হেসে উঠল, বিদ্রুপ মাখা সে হাসি। জ্যাক, সিরিয়াসলি? এমন সস্তা ছন্নছাড়া জ্যাকের মতো ছেলেরা কেবল সিনেমাতে জীবন দেয় সামাইরা, বাস্তবে তারা সুযোগ পেলেই সটকে পড়ে। কি আর বলবো, আসলে তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের যত সব আজাইরা ফ্যান্টাসি থাকে, সস্তা প্রেমের গল্প পড়ে বড় হওয়া মেয়েদের মস্তিষ্ক এর বাইরে আর কিছু ভাবতে পারে না। জ্যাকের কোন ব্যাংকে ব্যালেন্স ছিল না, স্ট্যাটাস ছিল না, সে কেবল আবেগের বশবর্তী হয়ে মারা গিয়েছিল। দ্যাটস নট লাভ, দ্যাটস স্টুপিডিটি। সামেরা এবার ঘুরে দাঁড়ালো, দৌড়ে গিয়ে ঘরের বাতি জ্বালালো। তার চোখে এখন আগুনের ফুলকি। সে শেহজাদের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আপনি জ্যাকের ত্যাগের মহিমা বুঝবেন না, কারণ আপনার কাছে সম্পর্ক মানে একটা চুক্তি, বিজনেস ডিলের মতন। আপনি তো কেবল জানেন কিভাবে মানুষকে অপমান করতে হয়। শেহজাদ তেরে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সুফিয়া রহমান ঘরে ঢুকলেন। তিনি দুজনের থমথমে মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ওনার অভিজ্ঞ চোখ ঠিকই ধরে ফেলল যে এখানে কোনো কোল্ড এয়ার চলছে। বিষয়টিকে উপেক্ষা করে তিনি বললেন, ডিস্টার্ব করলাম নাকি তোদের? সামেরা ব্যস্ত হয়ে বললেন, না মা, আসুন ভেতরে আসুন। সুফিয়া রহমান শেহজাদের মুখের দিকে তাকালেন। শেহজাদের হাতের শিরাগুলো ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগ চাপিয়ে রেখেছে। সুফিয়া বলছিলাম যে তোরা এখনো হানিমুনে যাচ্ছিস না কেন? বিয়ের পর তো কতদিন হয়ে গেল। শেহজাদ ঝটপট উত্তর দিল, মা, পোর্টে ঝামেলাটা খুব বেড়েছে, লয়ারদের সাথে ডেইলি মিটিং করতে হচ্ছে, এই অবস্থায় যাওয়াটা কঠিন। সামেরও হানিমুন এড়ানোর জন্য দ্রুত বলে উঠল, মা, আর আমিও ভাবছিলাম সামনের মাস থেকে বাচ্চাটি পুনরায় শুরু করব। গ্রাজুয়েশনটা শেষ করা খুবই প্রয়োজন। সুফিয়া রহমান দুজনে অজুহাতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ওনার চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, তোদের বাজে কথা রাখতো, কাজ কোনোদিন শেষ হবে না শেহজাদ। আর সামাইরা, মা, পড়াশোনা তো হবেই, কিন্তু আগে নিজেদের জীবনটা একটু গুছিয়ে নাও। শেহজাদ তার মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মা, আমি কোনো কথা শুনবো না। আগামী দুদিনের মাঝে তোরা হানিমুন ডেস্টিনেশন ফিক্সড করবি। আমি চাই তোরা এই গোমট শহর ছেড়ে দূরে কোথাও গিয়ে ঘুরে আয়। এটা আমার অর্ডার, শেহজাদ। সুফিয়া বেগম তার কথাকে চূড়ান্ত ঘোষণা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সামেরা শেহজাদের দিকে ফিরে সরাসরি বলে, এই শুনুন, আমি কোনো হানিমুনে যেতে পারবো না। আপনার সাথে এক ঘরে থাকাটাই আমার জন্য কষ্টের। সেখানে বাইরে গিয়ে রোমান্সের নাটক করা আমার পক্ষে সম্ভব নয়। শেহজাদ এই প্রথমবার তার টি শার্ট সামাইরার সামনে খুলে ফেললো। উন্মুক্ত হয়ে গেল তার জিম করা পেটা শরীর। সামারের চক্ষু ছানাভরা হয়ে গেল এ দৃশ্য দেখে। শরীরে মৃদু বিদ্যুতের স্রোত বয়ে গেল। ঢোক গিলল সামাইরা। শেহজাদ সবটাই বুঝতে পারল। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে সে আলমারি থেকে ক্যাজুয়াল পোশাক বের করলো। এরপর সামাইরার দিকে তাকিয়ে সে পোশাক পরতে পরতে বল, যাওয়ার শখ আমারও নেই সামাইরা, কিন্তু আমি আমার মায়ের কথা অমান্য করি না।
আমার মা সারা জীবন অনেক কষ্ট করেছেন। বাবার অবহেলা আর একাকিত্বে ওনার জীবনটা বেসে গিয়েছিল। আমি ওনাকে আর কষ্ট দিতে পারবো না। ওনার শেষ বয়সে সকল ইচ্ছা আমি পূরণ করব। সামিরা খিলখিল করে হেসে উঠল। অবজ্ঞা সেই হাসি। সে তাচ্ছিল্যের স্বরে বলল, কি চমৎকার হিমোক্রেসি! আপনার বাবা আপনার মায়ের সাথে যা করেছেন, আপনি আপনার মায়ের সাথে ঠিক অভিন্ন আচরণই করছেন। আপনিও তো আপনার প্রেমিকাকে নিয়ে মেতে আছেন। আমাকে প্রতি মুহূর্তে ছোট করছেন। তবে আমার কি মনে হয় জানেন মিস্টার রহমান, আপনি আপনার তথাকথিত প্রেমিকা রাইসাকে ভালোবাসেন না। শেহজাদ রুক্ষ গলায় ধমকের সুরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ সামাইরা! সামাইরা শীতল গলায় বলল, মিথ্যা কিছু তো বলিনি। আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসলে ওকে বিয়ে করতেন, আপনার মাকে যেভাবে হোক রাজি করাতেন। যাকগে, তবু আপনার নিকট আমি কৃতজ্ঞ বিয়ের রাতে সবটা পরিষ্কার করে বলার জন্য। এই বিয়ে আমার কাছে স্রেফ একটি মানবিক চুক্তি। আপনার মায়ের শান্তির জন্য আমি এই অভিনয় করছি। তবে এই তথাকথিত হানিমুন আমি মেনে নিতে পারবো না। আমি আপনার সাথে যাব না। সামিরা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। শেহজাদ ক্ষণিককাল দম মেরে দাঁড়িয়ে রইল। সামিরার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। হিমোক্রেসি শব্দটা তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সে কি সত্যি তার বাবার মতো হয়ে গেছে, যে বাবাকে সে সারা জীবন ঘৃণা করেছে? আর সেই কিনা তার স্ত্রীর চোখে ঠিক একই রকম প্রতিচ্ছবি। শেহজাদের ইগো চরমভাবে আহত হলো। সে তার পকেট থেকে ফোন বের করলো, ব্যক্তিগত সেক্রেটারিকে ফোন লাগালো। হ্যালো, কাল দুপুরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানে 2টি ফার্স্ট ক্লাস টিকিট আর ভিসার ব্যবস্থা করো। কোনো অজুহাত শুনবো না। উইথিন 24 আওয়ার্স আই ওয়ান্ট এভরিথিং অন মাই টেবিল। ফোনটা রেখে শেহজাদ সোফায় গা এলিয়ে দিল। দামি লাইটার পকেট থেকে বের করে সিগারেট ধরালো। আইস করে সিলিং এর দিকে ধোঁয়া ছেড়ে রহস্যময় হাসি হেসে ফিসফিস করে বলল, আই উইল মেক ইউ ফল ইন লাভ উইথ মি। সামাইরা, আমি শেহজাদ রহমান, বিজনেস টাইকুন শেহজাদ রহমান। আমি যা চাই তা ছিনিয়ে নিতে জানি। তুমি আমার প্রেমে পড়বে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এরপর শেহজাদ কথা শেষ করলো না, অদ্ভুতভাবে হাসতে লাগলো। সামেরা তখনও অঘরে ঘুমাচ্ছিল। নরম কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে বিচরণ করছিল স্বপ্নহীন ঘুমের রাজ্যে। শেহজাদের দৃষ্টি সামেরার দিকে নিবদ্ধ। সারা রাত ঘুমায়নি ও। সোফায় গা এলিয়ে একের পর এক সিগারেট ফুঁকেছে আর ভেবেছে কিভাবে এই অবাধ্য মেয়েটাকে নিজের বশে আনা যায়। শেহজাদ তপ্ত নিঃশ্বাস ছাড়লো সামেরার শান্ত মুখটার উপর। ঘুমের ঘোরে সামেরার ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। অবাধ্য কয়েক গাছে চুল ওর গালের উপর এসে পড়েছে। শেহজাদ খুব আলগোছে চুলগুলো সরিয়ে দিল, সামান্য ঝুঁকলো ওর উপর। সামারার গা সে চিরচেনা বুনো রজনীগন্ধা গ্রাস শেহজাদের মস্তিষ্ককে অবশ করে দিচ্ছিল। শেহজাদের অভ্যন্তরে এক তীব্র বাসনার জন্ম নিল। তার ইচ্ছে হলো এই মুহূর্তেই সামারের নরম ঠোঁটে নিজের ঠোঁটের অধিকার গেঁথে দিতে। একটা চুমু, শুধুমাত্র একটা চুমু কি তাদের মাঝের এই দূরত্ব কমে দিতে পারবে? শেহজাদ নিজের উপর নিয়ন্ত্রণ হারাবার উপক্রম হলো, কিন্তু পরক্ষণে ওর ভেতরে থাকা সেই নার্সিসিস্টিক ইগো জেগে উঠল। না, এভাবে নয়। সামারা নিজে থেকে আমার কাছে আসবে, আত্মসমর্পণ করবে। এই জেদ ওকে স্থির করে দিল। সে নিজেকে সামলে নিল। শেহজাদ গম্ভীর গলায় ডাকলো, সামেরা উঠো। সামেরা কোনো সাড়া দিল না। শেহজাদ এবার ওর কাঠ ধরে সামান্য ঝাঁকানি দিল। সামেরা ব্রুকুসকে এবার চোখ মেলল। পিটপিট করে বোঝার চেষ্টা করলে হচ্ছেটা কি। ও চোখের পাতাগুলো এখনো ঘুমের ভারে ভারী হয়ে আছে। সে আধবোঝা চোখে দেখলো শেহজাদের সুঠাম শরীর ওর উপর পাহাড়ের ন্যায় ঝুঁকে আছে। ভয় আর বিস্ময়ে সামারা এক ঝটকায় বিছানায় উঠে বসলো। গুটিসুটি মেরে চাদরটা বুকের কাছে টেনে ধরল সে। বলল, আপনি এত সকালে কি চাই? সামারার কণ্ঠে ঘুম জড়ানো জড়তা। শেহজাদ সামারাকে আপাদমস্তক গভীরভাবে পর্যবেক্ষণ করলো, এরপর ফিসফিস করে বলল, আই ওয়ান্ট ইউ, অল অফ ইউ। সামারা বললে গেল, যেদিকে বিছানার সাথে একেবারে সিটিয়ে কাপা গলায় শুধালো, মানে? শেহজাদ মৃদু হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে নিজের কবজির দামি রোলেক্স ঘড়িটার দিকে তাকালো। পরিষ্কার আয়নার মতো ঝকঝকে ডায়ালে মিষ্টি রোদ্দুরের প্রতিফলন হচ্ছে। সে খুব নির্লিপ্ত গলায় বলল, ঠিক 2.5 ঘন্টা পর আমাদের ফ্লাইট। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কাজে ঘুম থেকে উঠে জলদি তৈরি হয়ে নাও। সামেরা মস্তিষ্ক এখনো পুরোপুরি সজাগ হয়নি। সে অবাক হয়ে বলল, কিসের ফ্লাইট? শেহজাদ হেসে বলল, আমরা হানিমুনে যাচ্ছি সামেরা। সামেরা চোখ পাকিয়ে তাকালো এবার। থমথমে গলায় বলল, আপনাকে আমি বলিনি আমি কোনো ফানিমুনে যাব না। আমি কোথাও যাচ্ছি না। আপনার যেতে হলে আপনি যান। শেহজাদ জানালার পর্দাটা সরিয়ে দিল। আজ তেমন একটা কুয়াশা নেই। আকাশটাও ভীষণ পরিষ্কার। বহুদিন পর পাখির কলরবে মুখরিত চারিপাশ। শেহজাদ পেছনে না ফিরে বলল, আমি বলেছি রেডি হতে, তার মানে তুমি রেডি হচ্ছ? শুধু শুধু সময় নষ্ট করো না। সামেরার জিটটা এবার মাথাচাড়া দিয়ে উঠলো। সে বিছানা ছেড়ে নামলো না, বরং পা দুটো গুটিয়ে বসে রইল। চোয়াল শক্ত করে বলল, আমি যাব না মানে যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমি আপনার কেনা দাসী নই যে আপনি যখন যা আদেশ করবেন তখন তাই আমাকে মান্য করতে হবে। শেহজাদ এবার ঘুরে দাঁড়ালো। সে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো।
ওর পায়ের প্রতিটা পদক্ষেপ ঝরে পড়েছে আভিজাত্য। সে সামিরার খুব কাছে চলে এলো, নিচু স্বরে রুর গলায় বলল, আমাকে বাধ্য করো না সামিরা, আমাকে বাধ্য করো না এমন কিছু করতে যা তোমার একদম ভালো লাগবে না। তোমাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। সামিরা এক ছুটে বিছানা থেকে নেমে দাঁড়ালো, আকাশ ছোঁয়া তেজ নিয়ে বলল, কি করবেন আপনি? শুনিই না। আর কি করার বাকি রেখেছেন আপনি? বিয়ের রাত থেকে অপমান করেছেন, অবহেলা করেছেন, নিজের প্রেমিকার সাথে সময় কাটিয়েছেন। এর চেয়ে বেশি আর কি করবেন? আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলুন। শেহজাদ কোনো রাগ দেখালো না। ও কেবল এক মুহূর্ত শান্ত চোখে সামিরার উত্তেজিত মুখটা দেখলো। তারপর খুব সহজ গলায় জিজ্ঞেস করলো, শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি কি রেডি হতে যাবে কিনা? যাবো না, বলেছি তো যাবো না। কথা কানে চায় না, বয়রা নাকি? সামিরা প্রায় চিৎকার করে উঠল। শেহজাদ এবার তাচ্ছিল্যের হাসি হাসল, চলচ্চিত্রের হিরোদের মতো ভীষণ স্টাইলবদ্ধভাবে সিগারেট মুখে পুরল। এরপর ধোঁয়া ছেড়ে 1 সেকেন্ডও সময় নিল না। কোনো আগাম বার্তা ছাড়াই ওই 2 হাতে সামিরার কোমর জড়িয়ে ধরল। এই এক হ্যাঁচকা টানে ওকে নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় সামিরা আকাশ থেকে পড়ল। ও ভাবতে পারেনি শেহজাদ এত বড় একটা কাজ করতে পারে। যদি ঘরে কেউ নেই, সামিরা মাথাটা নিচের দিকে ঝুলছে আর শেহজাদ ওকে কাঁধে নিয়ে গটগট করে ড্রেসিং রুমের দিকে হাঁটছে। নামান আমাকে, ছাড়ুন বলছি। আপনি কি পাগল হয়ে গেছেন? লজ্জাও করে না আপনার? সামিরা শেহজাদের পিঠে কিল ঘুষি মারতে শুরু করলো, পা ঝরে চিৎকার করতে চাইলো। ঠিক তখনই শেহজাদ থেমে গেল। ও সামিরাকে কাঁধ থেকে নামালো না, বরং ওর শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ আরো শক্ত করলো। শেহজাদ খুব শান্ত গলায় বলল, ডোন্ট মেক মি ম্যাড। সামিরা আরেকবার চিৎকার করলো, আমি কিন্তু এই মুহূর্তেই তোমাকে কিস করে বসবো, মনে রেখো। আমার ধৈর্যের বাঁধ অনেক ছোট। এমন কথা শুনে সামিরা দেহ নিতর হয়ে গেল। ওর চিৎকারের শব্দ গলা অবধি এসে দলা পাকিয়ে গেল। শেহজাদের কণ্ঠস্বরের তীব্রতা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে লোকটা যা বলছে তা অনায়াসই করতে পারে। সামিরার গাল লজ্জায় লাল হয়ে উঠল। শেহজাদ রহমানের স্পর্শ ওর কাছে বিষাক্ত সাপের ছোবলের ন্যায় মনে হয়। এই ছোবল এড়াতে হবে। সামিরা বুক ভরে শ্বাস নিল, এরপর বলল, ওকে ওকে ছাড়ুন আমাকে, আমি রেডি হতে যাচ্ছি। শেহজাদ সামিরাকে নামিয়ে দিল বটে, তবে ছেড়ে দিল না। ওর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে নাকের সাথে নাক ঘষে ফিসফিস করে বলল, গুড গার্ল। সবসময় এরকম গুড গার্ল হয়ে আমার সাথে আমার কথা শুনতে পারো না? সামিরা অন্যদিকে তাকিয়ে ফুঁফিয়ে বলল, আপনি একটা অসভ্য মানুষ। শেহজাদ নির্বিকার ভাবে উত্তর দিল, বউয়ের সামনে অসভ্য হয়ে লাভ কি? বরং অসভ্যতাকেই প্রায়োরিটি দিতে হবে এখন থেকে। সামিরা নিজেকে ঝ্যাংটা মেরে ছাড়িয়ে নিল। শেহজাদ মৃদু হেসে ওয়াশরুমের দরজা দিয়ে ইশারা করলো। সামিরা এক প্রকার বাধ্য হয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাথরুমে ঢুকে গেল। ধরাম করে দরজা বন্ধ করার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শেহজাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলারটা ঠিক করলো। ওর ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি। 8 ঘন্টা পর সামিরা বের হয়ে এলো। বাড়ির কর্মচারীরা আগে সুটকেসগুলো গুছিয়ে নিচে রেখে দিয়েছে। শেহজাদ সামিরাকে নিয়ে নিচে নেমে এলো। লিভিং রুমে সুফিয়া রহমান অপেক্ষা করছিলেন, ওনার সামনে গরম চায়ের কাপ। শেহজাদ আর সামিরাকে একসাথে নিচে নামতে দেখে ওনার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, বের হচ্ছিস তোরা? যাক, আমার কথা যে তোরা মান্য করেছিস এতেই আমি খুশি। সুফিয়া রহমান এগিয়ে গেলেন সামিরার নিকট, ওর মাথায় হাত রাখলেন। সামিরা ওনার বুকে মাথা রাখলো। ওর খুব ইচ্ছে করছিল ডুকরে কেঁদে বলতে, মা আমি হানিমুনে যেতে চাই না, কিন্তু শাশুড়ির হাসিমুখ দেখে সে নিজেকে সংবরণ করলো। সুফিয়া বললেন, মা রে, ভালো মতো ঘুরে আয়। শেহজাদ তো বড্ড কাজের পাগল, ওকে একটু আগলে রাখিস। এরপর তিনি ছেলের দিকে ফিরে বললেন, আর শেহজাদ, মনে রাখিস সামিরা এখন তোর সবচেয়ে বড় আমানত, ওর যত্নে যেন কোনো ত্রুটি না হয়। সুফিয়া বেগমের গলায় মাতৃত্বের স্নেহ। শেহজাদ এবং সামিরা খুব ভদ্রভাবে ওনার পায়ে হাত ঠেকিয়ে দোয়া নিল। শেহজাদ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না মা, আমি সবকিছু ঠিকঠাক সামলে নেব, তুমি নিজের যত্ন নিও। এয়ারপোর্টের দিকে যখন মার্সিডিজটা ছুটছে, সামিরা তখনও ওর স্বভাব মতো জানালার বাইরে তাকিয়েছিল। মনে মনে ভাবছিল, এই যাত্রা ওকে কোথায় নিয়ে যাবে? পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানটি কি ওর মনের মলিনতা দূর করতে পারবে, নাকি শেহজাদের এই দম্বের নিচে ওর বাকি জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে? চোখজোড়া মনের অজান্তে ভিজে উঠল সামিরার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যখন সামিরা পা রাখলো, তার মনে হলো সে কোনো এক ভিন্ন গ্রহে ঢুকে পড়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত চতুর্দিক, মেঝেতে বিছানো দামি কার্পেট আর চারপাশে মানসিক কেতা দুরস্থ চলাফেরা, সবকিছু তার চেনা পরিচিত মধ্যবিত্ত জগতের গণ্ডির বাইরে, সম্পূর্ণ বিপরীত। এই আভিজাত্যের মাঝে নিজেকে বড্ড বেমানান মনে হচ্ছে তার। শেহজাদ গটগট করে হাঁটছে। ওর দীর্ঘ সুঠাম দেহ, পরনে কালো রঙের দামি ওভারকোট আর চোখে রোদ চশমা। এয়ারপোর্টে প্রতিটি কর্মী ওকে চেনে। সবাই মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে, গুড মর্নিং মিস্টার রহমান। শেহজাদ স্রেফ মাথা নেড়ে সায় দিচ্ছে। বিমানের দরজায় যখন ওরা পৌঁছালো, সামিরার বুকটা তখন ধুরু ধুরু
কাঁপতে শুরু করলো। জীবনে প্রথমবার সে বিমানে উঠতে চলেছে। ছোটবেলায় জানালায় ভাঙ্গা গ্রিল ধরে কত দেখেছে আকাশের বুকে রূপলি রেখা টেনে উড়োজাহাজের নিরুদ্দেশ হয়ে যাওয়া। চোখের আড়াল হতেই বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো তার। মন খারাপ হয়ে যেত পরক্ষণেই। আর সে নিজেই সেই রূপলি ডানায় চড়তে চলেছে। বিজনেস ক্লাসের কেবিনে ঢোকার পর সামেরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। বিশাল চড়া লেদার সিট, সামনে বড় স্ক্রিন আর প্রতিটি যাত্রীর জন্য আলাদা ছোট একটি জগৎ বরাদ্দ। সামেরা জানালার ধারে সিটটায় বসলো, চোখ রাখলো রানওয়ের উপর। শেহজাদ ওর পাশে সিটে আরাম করে বসলো। সে সামেরার চেহারা বিস্ময়টুকু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সামেরা যখন অবাক হয়ে প্রতিটি বোতাম আর স্ক্রিনের দিকে তাকাচ্ছিল, শেহজাদের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। ওর নার্সিসিস্টিক ইগো আজ দারুণভাবে তৃপ্ত। ও মনে মনে ভাবলো, দেখো সামেরা, দেখো এই আকাশ ছোঁয়ার সুযোগ তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি। শেহজাদ রহমান দিয়েছে। আমার টাকার জোরে তুমি আজ এই বিলাসিতার স্বাদ পাচ্ছ। তোমার সেই টাইটানিকের আদর্শবাদী জ্যাক কি তোমাকে এভাবে মেঘের উপর ওড়াতে পারতো? কোনোদিন পারতো না। বিমানের ইঞ্জিন যখন সশব্দে গর্জে উঠল, সামেরা সিটের হাতলটা শক্ত করে ধরলো। ওর হাতের তালু ঘামতে লাগলো। প্লেনটা যখন রানওয়েতে চলতে শুরু করলো, শেহজাদ আর চোখে একবার সামেরাকে দেখলো। সামেরা জানালার বাইরে তাকে নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ওর থরথর করে কাঁপা ঠোঁট বলে দিচ্ছে ও ভয়ে অস্থির। আর ওকে সামেরা, ভয় লাগছে? সহসা শেহজাদের গলায় এক ধরনের সহানুভূতির আভাস। সামেরা শক্ত হয়ে বসলো। সে চায় না এই মানুষটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। সে দাঁতে দাঁত চিপে বলল, আমি ঠিক আছি, ভয় পাবো কেন? ঠিক তখনই প্লেনটা টেক অফের জন্য চূড়ান্ত গতি নিল। ইঞ্জিনে প্রচণ্ড গর্জন আর অবিকর্ষজ বলের চাপে সামেরা মনে হলো ওর হৃৎপিণ্ডটা বোধহয় গলার কাছে চলে এসেছে। প্লেনটা যখন মাটি ছেড়ে শূন্যে ডানা মেলল, সামেরার শরীর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। ওর নিঃশ্বাস আটকে আসছে। ও অবচেতন মনে যেন সিটের হাতল ছেড়ে পাশের কিছু একটা আঁকড়ে ধরতে চাইল। শেহজাদ ওর বাম হাতটা নিজের হাতে মুঠে নিল। ওর আঙুলগুলো সামেরার ঘর্মাক্ত হাতের তালুর উপর জেঁকে বসলো। সামেরা চমকে উঠে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। হাত ছাড়ুন, কি করছেন আপনি? সামেরা ফিসফিস করে ধমকে উঠল। শেহজাদ ওর হাতটা আরো শক্ত করে ধরলো। ওর চোখের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। সেই গম্ভীর স্বরে বলল, এসব ড্রামা বাদ দিয়ে শান্ত হয়ে বসো। আমি তোমার স্পর্শ করলে এমন তিরিং বিরিং করো কেন? আমি কি আননোন কেউ? সামেরা তবুও বাধা দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখন এই বিমানটি মেঘের স্তরের ভেতর দিয়ে যেতে শুরু করে। প্রচণ্ড টার্বুলেন্স শুরু হলো। এবার আর সামেরা নিজের জেদ দেখালো না, চুপচাপ হাত ধরে বসে রইল। মিনিট 10 পর টার্বুলেন্স কমল। সামেরা যেন এই মুহূর্তের প্রতীক্ষায় মগ্ন ছিল। সে ছট করে হাতটা সরে নিল এবং জানালার দিকে মুখ ফেরালো। জানালার বাইরে তাকাতেই সামেরার চোখ ছানাবড়া হয়ে গেল। নিচে সাদা পেঁদা তুলোর মতো মেঘের সমুদ্র, উপরের আকাশটা গাঢ় নীল, যেন ওরা মেঘের সমুদ্রের উপর ভেসে বেড়াচ্ছে। সামেরা ওর সব দুঃখ, রাগ আর ঘৃণা এক মুহূর্তের জন্য ভুলে গেল। মধ্যবিত্ত জীবনের গণ্ডিবদ্ধ চিন্তা থেকে সে যেন এক বিশাল মহাজাগতিক ক্যানভাসে ঢুকে পড়েছে। সামেরা ভাবতে লাগলো, উপর থেকে দেখলে পৃথিবীটাকে কত শান্ত বলে মনে হয়, অথচ মাটিতে পা ফেললেই কত বিভেদ, ঘৃণা, দুঃখ, কষ্ট। এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক সামেরা কখন যেন ঘুমিয়ে গেল। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-এ যখন ওরা পা রাখলো, সামেরা চারিপাশে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। দুপাশে সোনার দোকানগুলো থেকে ঝিকিমিকি আলো বিচ্ছুরিত হচ্ছে। আকাশচুম্বী কৃত্রিম পাম গাছ আর সারিবদ্ধ ডিউটি ফ্রি শপ। মধ্যবিত্ত জীবনের সাধারণ কেনাকাটার অভিজ্ঞতায় অভ্যস্ত সামেরা সে বুঝতে পারছিল না এখানে মানুষ কেনাকাটা করে নাকি প্রদর্শনী দেখে। অপরদিকে শেহজাদ খুব স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। ওর জন্য এই পরিবেশ বোধহয় ডাল ভাতের মতো। তবে সে জানে সামেরা ঘোরের মধ্যে আছে, আর সামেরার এই ঘোরটাই শেহজাদের ভাল লাগছে। সে রোদ চশমার ফাঁক দিয়ে আট চোখে সামেরাকে দেখছে আর মিটিমিটি হাসছে। মুখটা বন্ধ করো সামাইরা, বাঁচি ডুববে। শেহজাদের গলার স্বরে এক চিলতে স্ল্যাশ। এই কথা শুনে সামেরা সম্ভিত ফিরে এলো। ও নিজের বিস্ময়টুকু আড়াল করার চেষ্টা করে বলল, আমি শুধু দেখছিলাম মানুষ কত অপচয় করতে পারে। একে অপচয় বলে না, আভিজাত্য বলে। আর এই আভিজাত্য ভোগ করার ভাগ্য সবার থাকে না। সামেরা এই কথার কোনো উত্তর দিল না। ক্ষণিককাল হাঁটার পর ওরা একটি কফি শপে গিয়ে বসলো। চারিদিকে বিভিন্ন দেশের মানুষের আনাগোনা। শেহজাদ 2টো ব্ল্যাক কফি অর্ডার করলো। সামেরা কফির কাপে চুমুক দিয়ে জানালার ওপারে রানওয়ের দিকে তাকিয়ে রইল। শেহজাদের মন অবশ্য কফিতে নেই। সে চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে সামেরার পানে তাকিয়ে রইল। সামেরা অস্বস্তি অনুভব করতে লাগলো। এই অস্বস্তি এড়াতে সে বারবার কফির কাপে চুমুক দিচ্ছে, জানালা দিয়ে বাইরের বিমান দেখছে, ওড়না ঠিক করছে।
তবে শেহজাদের দৃষ্টি সচ্ছে না। একসময় সামেরা আজ চুপ করে বসে থাকতে পারল না, বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? শেহজাদ ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে রাখলো। সে আগের মতেই একভাবে তাকিয়ে থেকে শান্ত গলায় প্রশ্ন করলো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছো না কেন সামাই? বারবার চোখ ফিরে নিচ্ছ যে? সামেরা চোখ মুখ শক্ত করে বলল, কোথায়? আমি তো স্বাভাবিকই আছি। শেহজাদ এবার টেবিলের উপর 2 হাত রেখে সামেরার দিকে ঝুঁকলো, চোখের মনে দুটো স্থির করে খুব ধীর লয়ে বলল, মানুষ সাধারণত দুটো সময় অন্য কারো চোখের দিকে তাকাতে পারে না সামাইরা। এক, যখন সে কাউকে তীব্র ঘৃণা করে আর তাকে দেখতে চায় না, আর 2, যখন সে কারোর প্রেমে পড়ে কিন্তু মানতে চায় না ঘৃণা তোমার সাথে যাচ্ছে না। তার চেয়ে তীব্র কোনো অনুভূতি আমি তোমার চোখের কোণে দেখতে পাচ্ছি। তাহলে কি দ্বিতীয় কারণটাই সত্যি? সামেরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। শেহজাদের এই মনস্তাত্ত্বিক আক্রমণ সে আশা করেনি, তবে পরক্ষণে নিজেকে সামনে নিয়ে শব্দ করে হেসে উঠল, আপনার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হচ্ছি মিস্টার রহমান। প্রেমে পড়তে ক্ষতি নেই, তবে আপনার প্রেমে পড়ব আমি? কখনো না। আমি আপনাকে প্রতি মুহূর্তে ঘৃণা করি। শেহজাদ চোখের পলক ফেলল না, তার দৃষ্টি আরো গাঢ় হলো। সে গম্ভীর মুখে বলল, মিথ্যে বলছো সামাইরা, তুমি আসলে আমাকে ঘৃণা করা নাটক করছো, নিজের ভেতরের দুর্বলতাকে আড়াল করছো। সামাইরা কফির শেষ চুমুকটা দিয়ে অবজ্ঞার সাথে বলল, যত সব আজগুবি ফিলোসফি, এসব কথা আপনার প্রেমিকার উপর ট্রাই করবে? প্লিজ আমার মগজ চিবিয়ে খাবেন না দয়া করে। সামেরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু সে অনুভব করতে পারল শেহজাদ এখনো একইভাবে তাকিয়ে আছে। ট্রানজিটের সময় শেষ হয়ে এলো। পরবর্তী ফ্লাইটের ঘোষণা হতেই শেহজাদ উঠে দাঁড়ালো। সে সামেরার জন্য অপেক্ষা করলো না, একাই হাঁটতে শুরু করলো। জুরিক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যখন প্লেনের চাকা স্পর্শ করলো তখন সুইজারল্যান্ডে রাত 10টা বাজে। এই দীর্ঘ জার্নির সমাপ্তি দেখতে পেয়ে সামেরা জানালার কাছে কপাল ঠেকিয়ে সন্তর্পণে স্বস্তির শ্বাস ছাড়লো। বাইরে ঘুটঘুটে অন্ধকারে রানওয়ের আলোগুলো জোনাকি পোকার ন্যায় নিভু নিভু জ্বলছে। তুষার ডবল এক স্বপ্নপুরীর দুয়ারে সে এখন দাঁড়িয়ে। ডিসেম্বরের শেষ ভাগ চলছে। সুইজারল্যান্ডের এখন শুভ্রতায় চাদরে মোড়ানো রূপকথার রাজ্য। প্লেনের দরজা খোলার পর যখন সামেরা এরোব্রিজে পা রাখলো, হিটিং সিস্টেম থাকা সত্ত্বেও রাতের সেই হাড় কাঁপানো কনকনে ঠান্ডার এক চিলতে রেস্তার মেরুদণ্ড দিয়ে প্রবাহিত হলো। শিহরে উঠল সে। জুরিক এয়ারপোর্ট যেন আধুনিক স্থাপত্যের এক অন্যতম জাদুকরী প্রদর্শনী। কাঁচ আর স্টিলের কারুকার্যে ঘেরা এই বিমানবন্দরটি রাতের রং বেরঙের আলোয় আরও রাজকীয় হয়ে উঠেছে। সামেরা লক্ষ্য করলো শেহজাদ এখানে এক রাজপুত্রের মধ্যে বিচরণ করছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় যখন লম্বা লাইন, তখন এক সুটেড বুটেড অফিসার এসে শেহজাদকে এবং তাকে বিনীতভাবে আলাদা এক ভিআইপি গেটের দিকে নিয়ে গেল। সামেরা বুঝলো শেহজাদ রহমান কেবল বাংলাদেশে নয়, বরং ইউরোপের কর্পোরেট জগৎ তার বেশ পরিচিতি আছে। অফিসারটি হাসি মুখে শেহজাদের সাথে জার্মান ভাষায় কুশল বিনিময় করলেন। ওয়েলকামেন জুরুক, হির রহমান, এর মানে হলো স্বাগতম মিস্টার রহমান। সামেরা পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছিল শেহজাদের সে চিরচেনা গাম্ভীর্য আর ক্ষমতার ছটা। সে অধিকাংশ উত্তর কেবলমাত্র মাথা নেড়ে দিচ্ছে। ভিআইপি লাউঞ্জে তারা একটু বিরতি নিল। বাইরে হাড় কাঁপানো ঠান্ডার সাথে লড়াই করতে গরম কাপড় পরিধান করলো। এয়ারপোর্টের মূল ফটক দিয়ে বাইরে পা রাখতে সামেরা মনে হলো তার ফুসফুস যেন বিশুদ্ধ শীতল বাতাসে ভরে গেছে। তাপমাত্রা তখন -4 ডিগ্রি। আকাশটা মেঘের তিমিরাচ্ছন্ন। ক্ষীণ চাঁদের আলো আশ্রে পড়েছে চারদিকের বরফ ঘেরা ঘরবাড়ি, রাস্তাঘাটের উপর বরফের পুরো আস্তরণ চাঁদের আলোয় চিকচিক করছে। ক্রিসমাসের আগমনের অপেক্ষায় শহর জুড়ে ঝুলে আছে মরিচ বাতির মালা। রাতের অন্ধকারে গোটা শহরটাকে সেই বাতিগুলি রূপকথার রাজ্য বানিয়ে রেখেছে। সামেরা ওভারকোটের উপর নিজের শালটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। শেহজাদ তার পাশে এসে দাঁড়ালো। আচমকা সামেরা ওভারকোটের কলারটা ঠিক করে দিল। শান্ত গলায় বলল, ভালো লাগছে? সামেরা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, হুঁ। শেহজাদ মুচকি হেসে বলল, আমরা এখন জুরিখে, তবে আমরা এখানে থাকবো না। আমাদের গন্তব্য আল্পসের কোলে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল এক রাজকীয় কালো রঙের মার্সিডিজ এস ক্লাস। ড্রাইভার শেহজাদকে দেখা মাত্র মাথা নিচু করে দরজা খুলে দিল। ওদের গন্তব্যস্থল সুইজারল্যান্ডের গ্রিন ওয়াল্ড। জুরিক থেকে প্রায় 2 ঘন্টার পর গাড়ি যখন শহর ছেড়ে পাহাড়ের রাস্তার দিকে মন নিল, সামেরা তখন নির্বাক হয়ে জানালার ওপাশে তাকিয়ে রইল। রাস্তার দুই পাশে পাইন গাছগুলো বরফের ভারে নুয়ে পড়েছে। দূরে দেখা যাচ্ছে বিশাল আল্পস পর্বতমালা। এর চূড়াগুলো চাঁদের ক্ষীণ আলোয় যেন রূপার মতো জ্বলজ্বল করছে। প্রকৃতি যেন এক কালো ক্যানভাসে সাদা আর রূপালী রঙের খেলায় মেতে উঠেছে। শেহজাদ এবং সামেরা থাকার জন্য কোনো সাধারণ হোটেল বুকিং দেওয়া হয়নি, বরং এটি ছিল ব্যক্তিগত লাক্সারি শলে। পাহাড়ি ডালে এর নিঃসঙ্গ অবস্থা, তবে আভিজাত্যের কোনো কমতি নেই। নাম দ্য ক্রিস্টাল আলপাইন রিট্রিট। শলের ভেতরে ঢোকার পর সামেরার চোখ দুটো ঠিকরে
বেরিয়ে আসার উপক্রম। পুরো ঘরটা পাইন কাঠের তৈরি। এক কোণে ফায়ারপ্লেসে পটপট শব্দে পাইন কাঠ পুড়ছে। সামিরা বিস্ময়ে আরো তুঙ্গে উঠল যখন শেহজাদ তাকে বেডরুমের লাগোয়া একটি কাচের দেওয়াল ঘেরা ঘড়ির দিকে নিয়ে গেল। এখানে একটি প্রাইভেট থার্মাল পুল রয়েছে। ঘরের ভেতরে উষ্ণ পানির নীলচে আভা। কাচের দেয়ালে ঠিক ওপারেই বরফে ঢাকা পাহাড় আর পাইন বন। কেমন নীরব রহস্যময় স্তব্ধতা সমেত দানবের মতো থম মেরে রয়েছে। বাইরের কনকনে শীতের রাত আর ভিতরে উষ্ণতা, এই অদ্ভুত বৈপরীত্য যেন শেহজাদ এবং সামিরার সম্পর্কের প্রতিফলন। শেহজাদ ওভারকোটটা খুলে আলগোছে সোফায় রাখলো। সে সামিরার খুব কাছে এসে দাঁড়ালো, স্বাভাবিক গলায় বলল, তোমার ক্লান্ত লাগছে না? ফ্রেশ হয় নাও। সামিরা জানালার উপর অন্ধকারে বুক চিরে জেগে থাকা পাহাড়ের ছায়ার দিকে তাকিয়ে বলল, জায়গাটা বড্ড বেশি সুন্দর, ক্লান্ত লাগার প্রশ্নই আসে না। শেহজাদ মৃদু হাসলো, বলল, সুইজারল্যান্ড মানুষের মাঝে ক্লান্তি আসতে দেয় না, সে মানুষকে নিজের সৌন্দর্যের মাঝে ডুব দিতে বাধ্য করে। জানালা ভেদ করে কনকনে ঠান্ডা বাতাস সামিরার গালে আলতোভাবে স্পর্শ করে গেল। মাথার উপরে হীরের টুকরোর মতো জ্বলজ্বল করছে অসংখ্য তারকারাজি। এখানে কোনো কৃত্রিম আলোর রাজত্ব নেই, চারদিকে কেবল বিরাজমান প্রাকৃতিক শুদ্ধতা। শেহজাদ সামিরার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু তাকে স্পর্শ করলো না। উদাস ভঙ্গিতে বলল, ছোটবেলায় যখন মায়ের সাথে বাবার অশান্তি হতো, মাকে বেদরক পেটাতো, আমি কল্পনা করতাম মাকে নিয়ে এমন কোনো বরফের দেশে পালিয়ে আসবো। সামিরা অবাক হয়ে শেহজাদের দিকে তাকালো। শেহজাদ ওর বিস্মিত দৃষ্টিকে তোয়াক্কা না করে বলল, ফ্রেশ হতে যাও, নয়তো এরপর ঠান্ডা লেগে যাবে। সামিরা আর কথা বাড়ালো না, সে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। সুইজারল্যান্ডের গ্রিন্ডেলওয়াল্ডে রাত যখন গভীর থেকে গভীরতম হয়, তখন চারদিকে নিস্তব্ধতা জেঁকে বসে। এই নিস্তব্ধতা এত প্রকার হয় যে নিজের হৃৎপিণ্ডের ধুন পোকা নিয়েও কানে এসে বাজে। ফ্রেশ হয়ে সামিরা শোবার ঘরে পা রাখলো। তার পরনে তখন একটি সাদা বাথরোব, কোমরে ফিতে দিয়ে শক্ত করে বাঁধা। তার দীর্ঘ ঘন কালো ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। চুল থেকে চুইয়ে পড়া পানির কণাগুলো সাদা কার্পেটের উপর ছোট ছোট বৃত্ত তৈরি করছে। বাষ্পের ওমে ওর গায়ের রং আরো উজ্জ্বল দেখাচ্ছে। শেহজাদ তখন জানালার ধারে সোফায় গা এলিয়ে বসেছিল। তার হাতে দামি ক্রিস্টাল গ্লাস, বিদেশি মদের উপর বাজছে 4টে আইস কিউব। সামিরাকে ঘরে ঢুকতে দেখে সে গ্লাসটা পাশে টেবিলে রাখলো। মুহূর্তে তার চাহনি বদলে গেল। সে চাহনি গতানুগতিক অবজ্ঞা নয়, বরং তাতে মিশে আছে এক দুর্নিবার আদিম আকর্ষণ। শেহজাদ সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ সুঠাম দেহ আগুনের আলো এক বিমূর্ত ছায়া ফেললো দেয়ালে। সে এক পা দু পা করে সামিরার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ নিঃশব্দ শিকারীর পদধ্বনির ন্যায় শোনালো। একজোড়া শিকারী চোখ সামিরার দিকে এগিয়ে আসছে। স্বভাবতই সে ভরকে গেল। শেহজাদের চোখের গাঢ় মাদকতা আর চোয়ালের কঠোরতা তাকে স্থির হতে দিচ্ছিল না কোনোভাবেই। কাজেই সামিরাও এক পা দু পা করে পিছিয়ে যেতে লাগলো। আপনি আপনি ওভাবে এগিয়ে আসছেন কেন? দূরে সরুন। সামিরার কণ্ঠে মৃদু কম্পন, যদিও এই কম্পন সে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল। শেহজাদ থামল না। সে একদৃষ্টিতে সামিরার ভেজা চুলের দিকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। সামিরা পেছাতে পেছাতে একেবারে বিছানার কাছে পৌঁছালো। সহসা সে ভারসাম্য হারিয়ে ফেললো। পা বিছানার কোনায় লেগে টাল সামলাতে পারল না। ধপ করে বিশাল নরম বিছানায় পড়ে গেল। শেহজাদ এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সেও সামিরার উপর ঝুঁকে পড়ল। সামিরার উপর প্রায় অর্ধস্ব অবস্থায় থেকে তাকে নিজের বাহুবন্দী করে ফেলল। সামিরার হৃৎপিণ্ড তখন কামারের হাঁপড়ের মতো উঠানামা করছে। তার নিঃশ্বাস আটকে আসছে বারবার। শেহজাদের শরীর থেকে বেরিয়ে আসা দামি পারফিউম আর সিগারেটের তামাকু মিশ্রিত ঘ্রাণ তাকে অসাড় বানিয়ে দিল। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে শেহজাদ তার পকেট থেকে ফোনটা বের করলো। কল লাগালো রাইসাকে। সামিরা শেহজাদের এহেন কর্মকাণ্ড স্তব্ধ হয়ে গেল। শেহজাদ সামিরাকে নিজের দেহের নিচে বন্দি রেখে ফোনটা স্পিকারে দিল। ওপাশ থেকে রাইসার তিক্ত গলার স্বর শোনা গেল, কেন ফোন করেছো? আমাকে মানাতে? আমি এবার এত অল্পতে মানছি না শেহজাদ। শেহজাদ রাইসার এসব কথা একদম গায়ে মাখলো না। তার দৃষ্টি তখন স্থির হয়েছিল সামিরা চোখের মনির উপর। সে খুব ঠান্ডা গলায় রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাইসা শুনো, তুমি ঠিকই বলেছিলে, আই হেল ইন লাভ উইথ হার। আমি সাইমারার প্রেমে পড়ে গেছি। আজকের পর থেকে তুমি আমাদের মাঝে আর কোনোদিন আসবে না। ইটস ওভার রাইসা। আজকের পর আমাকে আর কখনো ফোন করবে না। ওপাশ থেকে রাইসার বুক ফাটা আর্তনাদ স্পিকারের স্পষ্টে শোনা গেল। সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, শেহজাদ তুমি এটা করতে পারো না। ওই বস্তির মেয়ের জন্য তুমি আমাকে ছাড়ছো শেহজাদ। শেহজাদ অত্যন্ত বিরক্ত হয়ে এক ঝটকায় ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনটা কালো হয়ে যাওয়ার সাথে সাথে ঘরে আবার সেই ভয়াবহ নীরবতা ফিরে এলো। সামারের গালে ফায়ারপ্লেসে আলো এক বিচিত্র আলোর ছায়ার খেলা তৈরি করছে। সে বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিল প্রায়। সে বিশ্বাস করতে পারছিল না শেহজাদ সত্যি রাইসাকে তার
ত্যাগ করল। কিন্তু পরক্ষণেই তার ভেতরকার দাপুটে সত্তা জেগে উঠল। সে শেহজাদের চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করল, স্বামীর অধিকার খাটানোর জন্য এত বড় নাটক? রাইসাকে ত্যাগ করার এই করুণ দৃশ্য কি আমাকে ইমপ্রেস করার জন্য সাজিয়েছেন? একথা শোনা মাত্রই শেহজাদের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে সেই শীতল আভা মুহূর্তে আগুনে ললিহান শিকার মতো টকটকে লাল হয়ে উঠল। সে সাইমারার 2 হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরল। সাইমারা ব্যথায় ককিয়ে উঠল, কিন্তু শেহজাদ যেন আজ বিন্দুমাত্র দয়া দেখানোর মুডে নেই। সাইমারা দ্রুত তার মুখ অন্য পাশে সরিয়ে নিল। শেহজাদের সেই দগ্ধ করা দৃষ্টি থেকে বাঁচতে শেহজাদ তার মুখ সাইমারার গালের খুব কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস সাইমারার কানের লতি ছুঁয়ে যাচ্ছে এখন। সে নিজের ঠোঁট সাইমারার নরম গালে সজোরে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, অধিকার খাটানোর জন্য নাটক করার প্রয়োজন কোথায় সামাইরা? তুমি আমার জন্য বৈধ, সম্পূর্ণ লিগ্যাল। নিজের বৈধ স্ত্রীর উপর অধিকার খাটাতে আবার কিসের নাটক করব আমি? আমি চাইলে তোমার এই তথাকথিত সম্মতি তোয়াক্কা না করেই অনেক কিছু করতে পারি, কি পারি না? সামিরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। সে শরীর মোচড় দিয়ে শেহজাদের লোহার মতো শক্ত কবজি থেকে নিজের হাত দুটো বের করতে চাইল, কিন্তু শেহজাদের দেহ শক্তের কাছে সে নস্যি। শেহজাদ এবার সামিরার দুটো হাত এক হাত চেপে ধরল মাথার উপরে, অন্য হাত দিয়ে সামিরার চিবুকটা নিজের দিকে ঘোরালো। তার আঙুলে চাপে সামিরার গাল দুটো কুঁচকে গেল। শেহজাদের দৃষ্টি এখন সরাসরি সামিরার কাঁপতে থাকা লালচে ঠোঁটজোড়ার দিকে নিবদ্ধ। আমি চাইলে জোর করে অধিকার ফলাতে পারি, কি পারি না? উত্তর দাও। সামিরা ব্যথায় আর অপমানে পুনরায় ককিয়ে উঠল। তার চোখের কোনো অজান্তে 1 ফোঁটা লোনা জল চিকচিক করতে লাগলো। সামিরা সেই টলটলে 1 ফোঁটা জল দেখে শেহজাদের ভেতরের সেই অশান্ত দানবটা থমকে গেল। সে হাতের জোর সামান্য আলগা করলো। শেহজাদ সামিরার গলার ভাঁজে নিজের মুখ গুজে নিচু স্বরে বলল, সামিরা, আমি সত্যিই আমার আগে সকল আচরণের জন্য অনুতপ্ত। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি এখন তোমার সাথে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। আমাকে একটা সুযোগ দাও সামিরা। আমি বদলে যেতে চাই। আমাকে ঘৃণা না করে একবার অন্তত বোঝার চেষ্টা করো, প্লিজ। সামিরা মোটো আবেগের স্রোতে গা ভাসালো না। সে চোখ মুখ শক্ত করে বলল, কখনো না। আপনি আমাকে কোনোদিনও অর্জন করতে পারবেন না। আপনার এই হিপোক্রেসি আমার খুব ভালো জানা আছে। শেহজাদ এবার মুচকি হাসলো। সে সামিরার সংকুচিত করা গাল ছেড়ে দিল, নিজের হাত সরিয়ে নিল, কিন্তু বিছানা ছেড়ে উঠল না। সে বলল, তুমি আমাকে সুযোগ দেবে সামিরা, আমি জানি। টুডে অর টুমোরো ইউ হ্যাভ টু। কারণ তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি নাটক করছি না। আমি পুরোপুরিভাবে তোমাকে চাই। তোমার মন, তোমার শরীর, সবটা আমার চাই। যাক গে, এখন গিয়ে চুল শুকিয়ে নাও। তোমাকে এমন আধ ভেজা অবস্থায় আরেকটুক্ষণ দেখলে নিজেকে সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমি তো কোনো ফেরেশতা না সামিরা। আমি স্রেফ একজন রক্ত মাংসে গড়া মানুষ, যার প্রতিটি শিরায় শিরায় এখন শুধুমাত্র তোমার নাম বইছে। শেহজাদ সামিরাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। জানালার ধারে গিয়ে সিগারেট ধরালো। সামিরা দ্রুত বিছানা থেকে উঠে পড়লো। তার এলোমেলো বাথরুমটা ঠিক করে নিয়ে সে দ্রুত বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রাগে আর অপমানে ওর চোখ জোড়া এখন লাল হয়ে গেছে। নরম গাল দুটো শেহজাদের হাতের আঙুলের ছাপে নীলচে হয়ে উঠেছে। সামিরার মস্তিষ্ক এখন এক তীব্র গোলকধাঁধায় বন্দী। একদিকে শেহজাদের এই পৈশাচিক অধিকারবোধ, অন্যদিকে রাইসার সাথে ব্রেকআপের সেই অভাবনীয় ঘোষণা। সামিরা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। সে আজ এক রহস্যময় মনস্তান্ত্রিক যুদ্ধের মুখোমুখি। সে জানে না এই যুদ্ধে কার জয় হবে, তবে শেহজাদ রহমানের সামনে সে কোনোদিন আত্মসমর্পণ করবে না। প্রয়োজনে অসমাপ্ত থাকুক এই ঘৃণায় ভরা দাম্পত্য জীবন। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই শেষ। এই গল্পের পরবর্তী এপিসোডগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।